আমি যে সফটওয়্যারটা দেবো এটা একটা পোর্টেবল সফটওয়্যার ফটোশপের। ফটোশপ সম্পর্কে আমরা কিছু না কিছু জানি, যে ফটো জন্য যে সফটওয়্যার ইউজ করা হয় সেটি ফটোশপ, তাই না? ফটোশপ দিয়ে অনেক কিছু করা যায়, নতুন ছবি তৈরি করা যায়, আবার একটা ছবি আছে সেই ছবিকে আরও সুন্দর করে প্রেজেন্ট করা যায়। তো একটা ছবি মূলত একটা পিকচার অনেকগুলো খণ্ড খণ্ড অংশ নিয়ে গঠিত। যেমন আমরা যদি একটা জেপিজি ফাইল দেখি, এটা একটা ফাইল, এর ফরম্যাটটা হচ্ছে জেপিজি। দেখেন এখানে যে কন্টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা একটা লোগো, এটা একটা মেন টেক্সট, এটা একটা আইকন, তারপরে এটা একটা হলো হেডিং টেক্সট, এটা একটা বাটন। এই জিনিসগুলো যে দেখতে পারতেছি, জেপিইজি মানে হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ মানে অনেকগুলো ফটোকে একটা জয়েন্ট, একত্রিত করে একটা জয়েন করা হয়েছে। এটাকে যে খণ্ডগুলো এখানে জোড়া লাগানো হয়েছে এটাকে আর বিভক্ত করা যাবে না। যেমন এই বাটনটাকে যদি আমি মুভ করাতে চাই, তাহলে এটা আমি পারবো না, কারণ এটা একটা জয়েন হয়ে গেছে। এটাকে জেপিজি ফাইল বলা হয়। জেপিইজি এটাও একটা জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ, এটাও একটা জয়েন্ট রিলেটেড। তারপরে পিএইচডি, পিএইচডি এমন একটি ফরম্যাট যে ফরম্যাটে এই যে লেয়ারগুলো বা যে নিয়ে এটাকে জয়েন করা হয়েছে প্রত্যেকটি কন্টেন্টকে আলাদা করা যাবে। প্রত্যেকটি লেয়ারকে আলাদা করা যাবে। এই ফরম্যাটটাকেই বলা হচ্ছে পিএইচডি। বুঝতে পারছেন কি? হ্যালো স্যার। জি স্যার। জি স্যার। তাহলে জেপিজি, পিএনজি, জেপিইজি এই ফরম্যাটগুলোকে আমরা আলাদা আলাদা করা পারবো না, করতে আমরা পারবো না। আর পিএইচডি ফাইলকে একটা পিকচার যে এলিমেন্ট নিয়ে গঠিত সেই এলিমেন্টগুলোকে আমরা চাইলে পৃথক করতে পারবো। যেমন আমরা হলো কালকে বা আগের দিন একটা পিকচার নিয়ে কাজ করলাম, এই পিকচারটা নিয়ে আমরা কাজ করলাম, ওইখানে নাই, ওই যে রাখছি, বাট ওই পিকচারের প্রত্যেকটা এলিমেন্ট আমরা ভাগে ভাগ করতে পারতেছিলাম না। বাট দেখেন আজকে পিএইচডি ফরম্যাটটা আমরা ওপেন করব, করে দেখতে পারবো প্রত্যেকটি ফরম্যাটকে আলাদা আলাদা করতে পারবো। যেমন এই সফটওয়্যারটা ওপেন করার পরে আমি ফাইলটা ওপেন করি, এরকম ওপেন করার সময় এরকম একটা নোটিফিকেশন আসবে, আপনারা নো করে দিবেন, আপডেট করার দরকার নেই। দেখেন ওই পিএইচডিটাই আমি ওপেন করলাম, এটার ফরম্যাটটা কি? পিএইচডি, ফ্রি পিএইচডি ডট পিএইচডি, এটার ফরম্যাট হচ্ছে পিএইচডি। পিএইচডি থাকলে কি হবে? দেখেন আপনি চাইলেই এই লোগোটাকে আলাদা করতে পারবেন, এই যে আলাদা করতে পারবেন, আলাদা করে সেভ দিতে পারবেন। এই টেক্সটটাকে চাইলেই আলাদা করে আলাদা করতে পারবেন। প্রত্যেকটা এলিমেন্ট, এই পিকচারটা যে এলিমেন্ট দিয়ে গঠন করা হয়েছে প্রত্যেকটা এলিমেন্টকে আপনি আলাদা আলাদা করতে পারবেন। এর পিএইচডি ফরম্যাটের নেচার, বৈশিষ্ট্য। বুঝতে পারছেন? জি স্যার। এখন আমাদেরকে বায়ার এই পিএইচডিটা দিল, এই পিএইচডি থেকে আমরা অনেক ইনফরমেশন নেব। কী ইনফরমেশন নেব? এই কালারগুলো নিতে পারবো, এই ইমেজটা নিতে পারবো, কারণ এই ইমেজটা এর আগে আমরা কাটছিলাম, যার ফলে অ্যাকচুয়াল ইমেজটা শো হয় নাই। এই ইমেজটাকে আমরা আলাদা করতে পারবো, কালার নিতে পারবো, এখানে কোন ফন্ট ইউজ করা হয়েছে সেটা আমরা নিতে পারবো। যেমন এই লেখার উপর ক্লিক করলে দেখাচ্ছে এটা কোন ফন্ট। কন্টিনিউ করলে এই যে দেখেন
এখানে ফন্টের নামটাও দেখাচ্ছে, আমরা এই হিসাবে ফন্টটা বসাতে পারবো। তারপরে সব জিনিস আলাদা। এই লেখাটা আমরা কপি করতে পারবো, এই লেখাটা আমরা লিখে দিতে হচ্ছিল। ফটোশপ যদি আমরা জেপিজি ফাইল থেকে আমরা যদি কনভার্ট করতে চাই তাহলে এটা লিখে দিতে হয়, বাট আমরা যখনই পিএইচডি নিয়ে কাজ করব তখন দেখেন এই লেখাটার উপর ক্লিক করলে এই লেখাটা আমরা কপি করতে পারবো। এই যে প্রত্যেকটা এলিমেন্টই ডিফারেন্স। তো এটাই হচ্ছে বৈশিষ্ট্য, যে প্রত্যেকটা এলিমেন্ট সেপারেট সেপারেট ওয়াইজ থাকবে, এবং এখানে কি দিয়ে গঠন করা হয়েছে, কোন কোন এলিমেন্ট, এখানে সেই এলিমেন্টগুলো ভাগ করে করে দেওয়া আছে। আমি যদি দেখেন এটাকে লোগোটাকে রাখতে চাচ্ছি, ক্লিক করলাম, শুধু লোগোটা আছে, দেখেন এই যে লোগোটা আছে, অন্য সব কিছু চলে গেছে, দেখছেন? যাই হোক, এখন আমরা এখান থেকে আমাদের যে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমরা নিয়ে নিয়ে কাজ করব। ওকে, আমরা শুরু থেকে দেখি কিভাবে এটা শুরু করব। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফার্স্ট পিএইচডি টু HTML। এটার ভিতরে একটা ফোল্ডার নেব ইমেজগুলো রাখার জন্য, IMG বা ইমেজেস যেটাই নাম। তারপরে একটা ফাইল নেব ইন্ডেক্সের জন্য, আরেকটা ফাইল নেব CSS এর জন্য, ওকে হয় নাই। style.css, ওকে। নেওয়ার পরে এই ইমেজগুলো আমাদের এই পিএইচডিতে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো এখানে এই ফোল্ডারের ভিতরে সেভ করব। স্যার কিছু বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনি যে ওই যে style.css নামকরণটা করলেন, হুম, স্যার আমাদের যে ওরকম মানে আমার যে ওরকম হয় না স্যার। হবে না কেন? অবশ্যই হবে। রাইট বাটনে ক্লিক করে আপনার না হওয়ার সম্ভব হলো কারণ হচ্ছে, দেখেন আপনার এই এক্সটেনশন ওনার মনে এক্সটেনশন হাইড করা আছে মনে হয় হ্যাঁ স্যার। এক্সটেনশন হাইড করা আছে, এই জন্য হয় নাই। স্যার এক্সটেনশন ভিউ করার জন্য ভিউয়ে যাবেন, যাওয়ার পরে এই যে এটাতে টিক চিহ্ন না দেওয়া থাকলে টিক চিহ্ন দিবেন, এটার জন্য হয় না। আচ্ছা এখন ঠিক আছে, এখন আমরা কি করব, এখান থেকে যে পিকচারগুলো আমাদের প্রয়োজন সেই পিকচারগুলো এই ইমেজ ফোল্ডারের ভিতরে সেভ দিব। ভালো করে ফলো করেন। স্যার পিএইচডি ফাইলটা একটু যদি দিতেন কাজ। হ্যাঁ হ্যাঁ আমি সব দিয়ে দেবো ভাই, আমার সফটওয়্যার দেবো, পিএইচডি দেবো, আগে কাজটা মনোযোগ দিয়ে দেখেন, আগে কাজটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তারপরে আমি সব দিয়ে দিচ্ছি, কাজ করেন। ওকে জি স্যার। সবাই তো অ্যাটেনশন নাকি? ইয়েস স্যার। ওকে জি স্যার। স্যার ভিডিও রেকর্ড করতেছেন তো না স্যার? হ্যাঁ, পিএইচডি ওপেন করার পরে আমার এই পিএইচডি থেকে পিকচারগুলো নেওয়ার জন্য আমি এই পিএইচডি থেকে কোনো একটি পিকচার, যেমন এইটা একটা পিকচার, এইটাকে নেওয়ার জন্য জাস্ট এইটাই নিব, অন্য কিছু নিব না। যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমাকে অবশ্যই প্রথমে এই টুলসের নাম হচ্ছে মুভ টুলস। দেখেন পিএইচডিটা ওপেন করার পরে এখানে আমরা একটা টুলস দেখতে পাবো, এই টুলসটাকে বলা হয় মুভ টুলস। মাউস নিয়ে গেলে এখানে দেখতে পাবো, এটা হচ্ছে মুভ টুলস। এই টুলটা সিলেক্ট থাকতে হবে ফার্স্ট। আমি যদি পিএইচডি থেকে কোনো একটি ইমেজ বা এর যে কোনো এলিমেন্ট যদি আমি এককভাবে সেভ দিতে চাই, এটা অনেক বড় একটা পিএইচডি, সেখান থেকে শুধুমাত্র এইটাকে সেভ দিব, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে কি, এই মুভ টুলসটি সিলেক্ট করতে হবে।
এই মুভ টুলসটি সিলেক্ট করতে হবে এক। তারপরে এখানে ইনশিওর করতে হবে অটো সিলেক্টে টিক চিহ্ন দেওয়া আছে কি না, নাও থাকতে পারে, এখানে আমরা অটো সিলেক্টে টিক চিহ্ন দিয়ে নেব। তারপরে এই অপশন থেকে আমরা গ্রুপ না লেয়ার সিলেক্ট করব। তারপরে এইখানে টিক চিহ্ন দেওয়া থাকবে না, এইখানে টিক চিহ্ন দিয়ে নেব। আবারও বলি, একটা পিএইচডি ওপেন করার পরে কোনো একটি ইমেজ বা কোনো কন্টেন্টকে আমরা এককভাবে সেভ দেওয়ার জন্য ফার্স্ট টাইম আমাকে মুভ বাটনে ক্লিক করতে হবে, তারপরে অটো সিলেক্টে টিক চিহ্ন দিতে হবে, এখানে গ্রুপ থাকলে লেয়ার করে দিতে হবে, অ্যান্ড এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এখানে টিক চিহ্ন দিতে হবে। এটা প্রথম কাজ। তারপরে কি করব, আমরা যে এলিমেন্টটা বা যে পিকচারটা আমরা সেভ করে নিব সেটার উপরে ক্লিক করব। দেখেন এটা সিলেক্ট হয়েছে, বুঝা যাচ্ছে না এটা সিলেক্ট হয়েছে? বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। এরকম সিলেক্ট হলে আপনারা দেখেন এখানে দেখতে পাবেন এখানে এই লেয়ারটা সিলেক্ট আছে, দেখতে পাচ্ছেন? আপনি অন্য কিছু সিলেক্ট করেন, অন্যটা সিলেক্ট হচ্ছে। তো আমরা চাচ্ছি কি এই লোগোটাকে সিলেক্ট করব, লোগোটা ক্লিক করেন, দেখেন অটোমেটিক এটা সিলেক্ট হচ্ছে। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। এখন আপনি দেখতেছেন এটাই সিলেক্ট হয়েছে, এখানেও সিলেক্ট আছে, আপনি আরো ইনশিওর করবেন। এই চোখটা দেখেন, এই সাইডে একটা চোখ দেখা যাচ্ছে। আচ্ছা, জুম করলে দেখা যাবে না, এই সাইডে চোখ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটা চোখের মতো সিম্বল? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা একটু অফ করান, ক্লিক করান, অফ হয়ে যাচ্ছে। তার মানে কি আমি যেটা চাচ্ছি সেইটাই অফ হয়ে গেল, তাই না? তার মানে এইটাই ঠিক আছে। যখন আমি ইনশিওর হব এইটাই, এই চোখের উপর মাউস কার্সারটা রেখে অল্টারে চাপ ধরে ক্লিক করতে হবে, দেখেন সব চলে গেছে, শুধু এইটা আছে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। যদি আপনি ইনশিওর হন এই ইমেজটাই আপনি নিতে চাচ্ছেন, তাহলে কি করবেন, এই চোখের উপর মাউস রেখে অল্টার কিবোর্ড থেকে ALT এই বাটনটি চেপে ধরতে হবে, দেন এই চোখের উপর ক্লিক করতে হবে। তাহলে দেখেন শুধু এই ইমেজটাই আছে, আর অন্য কোনো ইমেজ এখানে নেই, তাই না? তাই তো দেখতে পাচ্ছি, দেখেন অন্য কিছু নেই, অন্য কিছু নেই। জি স্যার। এখন শুধু আমি এই ইমেজটাকেই সেভ দিব। তাহলে এই ইমেজের সাথে দেখেন আননেসেসারি কিছু স্পেস আছে যেটা আমাদের প্রয়োজন নেই, এই স্পেসটা নিব না, শুধু এই লোগোটাকে নেব। তাহলে আমাকে যাইতে হবে ইমেজ, ইমেজ নামে যে মেনু আছে সেই জায়গায় যাওয়ার পরে এখানে ট্রিম নামে একটা অপশন আছে, দেখতে পারতেছেন? এই ট্রিমে ক্লিক করতে হবে, ক্লিক করলে এরকম ছোট্ট একটা উইন্ডো আসবে। আবারও বলি, এই ইমেজটা সিলেক্ট করার পরে আমি সব ইমেজকে বাদ দিয়ে শুধু এই ইমেজটাকে রাখছি, রাখার পরে ইমেজে যাইতে হবে, যাওয়ার পরে ট্রিম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এরকম একটা উইন্ডো আসবে, উইন্ডো আসলে এখান থেকে উপরেরটা সিলেক্ট করতে হবে, ট্রান্সপারেন্ট পিক্সেল। টপ থেকে যাবে, বটম থেকে যাবে, রাইট থেকে যাবে, লেফট থেকে যাবে, চতুর্দিক থেকে ট্রান্সপারেন্ট পিক্সেলগুলো সরে যাবে, এটা সিলেক্ট করতে হবে। যদি অন্যটা সিলেক্ট থাকে তাহলে আপনারা উপরেরটা সিলেক্ট করবেন, ট্রান্সপারেন্ট পিক্সেলস। তারপরে এগুলোতে যদি টিক চিহ্ন না দেওয়া থাকে টিক চিহ্ন দিয়ে নেবেন, দিয়ে ওকে করবেন। দেখেন সব চলে গেছে, অনলি এই ইমেজটাই আছে। আবারও বলি, আমি পিএইচডিটা ওপেন করলাম, ওপেন করার পরে আমি এখান থেকে কোনো একটি ইমেজকে সিলেক্ট করে সেভ দিতে চাচ্ছি, তাহলে আমার টিক চিহ্ন থাকতে হবে কোথায়, মুভ টুলে সিলেক্ট থাকতে হবে, দেন অটো সিলেক্টেড টিক চিহ্ন দিতে হবে, এখানে গ্রুপ থাকলে লেয়ার করে দিতে হবে, এবং শো ট্রান্সফর্ম কন্ট্রোলে টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে আমি যে ইমেজটা নিতে চাচ্ছি তার উপরে ক্লিক করতে হবে, যদি এরকম সিলেক্ট হয় তারপরে ইনশিওর করতে হবে এটাই কিনা, এখানে চোখ আছে, বন্ধ এবং অন এবং অফ করেন, যদি এইটাই হয়
তাহলে এই চোখের উপরে মাউস রেখে অল্টার চেপে ক্লিক করতে হবে। তাহলে এক্স্যাক্টলি শুধু ওই ইমেজটাই সিলেক্ট হলো। এখন এই ইমেজের চতুর্পার্শ্বে যে স্পেসগুলো আছে সেই স্পেসগুলো আমি রিমুভ করব। সেটা করার জন্য ইমেজে যাব, যাই ট্রিমে ক্লিক করব। তারপরে ট্রান্সপারেন্ট পিক্সেলস, টপ, লেফট, বটম এবং রাইটের টিক চিহ্ন দিব, দিয়ে ওকে করব। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তারপরে জি স্যার। এখান থেকে সেভ দিব। সেভ দেওয়ার উপায় অনেক আছে। আমরা ওয়েব সাইটের জন্য এটা সেভ দিব, তাহলে অবশ্যই এটা এক্সপোর্ট নামে একটা অপশন আছে, যদি আমার এই সফটওয়্যারটা ব্যবহার করেন। সরি, এখানে এক্সপোর্টে নাই, ডাইরেক্ট সেভ ফর ওয়েব। এখানে দেখবেন সেভ ফর ওয়েব, যদি এই পাশে বা উপরেই সেভ ফর ওয়েব না থাকে এক্সপোর্টে যায় দেখবেন এখানে সেভ ফর ওয়েব থাকবে। তো এটা সেভ দেওয়ার জন্য সেভ ফর ওয়েবে এই মেনুতে ক্লিক করব। বুঝতে পারছি কি? এটা সেভ দেওয়ার হবে, ফাইলে যাইতে হবে, যাই সেভ ফর ওয়েবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটা উইন্ডো আসবে। এইখান থেকে এটা একটা পিএনজি ফরম্যাট। পিএনজি ফরম্যাট কি? যে তার ব্যাকগ্রাউন্ড থাকে না। দেখেন এটা একটা পিএনজি ফরম্যাট। সো আমাকে এইখান থেকে পিএনজি 24 সিলেক্ট করে দিতে হবে, দিয়ে এখন সেভ বাটনে ক্লিক করতে হবে। করে কোথায় সেভ দিবেন? আমরা দিব হচ্ছে আমাদের ফোল্ডারের ভিতরে, এই যে ফার্স্ট পিএইচডির ভিতরে ইমেজের ভিতরে আমরা দিব। এটার নামকরণ করে দেই, কি নাম? এটা লগো, তাহলে লগো দিয়ে দিলাম, দিয়ে সেভ দিব। আমরা দেখে নেই লোগোটা সেভ হয়েছে কিনা। আমরা ইমেজ ফোল্ডারের ভিতরে যাই, দেখে এই যে লোগোটা সেভ হয়েছে। ঠিক আছে, হয়ে গেল। তারপরে আবার এখানে হিস্টোরি দেখবেন, হিস্টোরি আছে। হিস্টোরি ফ্রি পিএইচডি মূল নেমটার উপর ক্লিক করবেন, আবার চলে আসবে। আসার পরে আপনি আরেকটা ইমেজ সেভ দিবেন। এই যে একটা ইমেজ, এটা একটা ইমেজ, দেখছেন দাগ দাগ আছে না, পিছনে দাগ দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? এটাও একটা ইমেজ। এই ইমেজটাও আমরা সেভ দিব। তাহলে এই ইমেজের উপরে একটু ভালো করে খেয়াল করে এটা ক্লিক করেন, দেখেন সিলেক্ট হয়েছে কিনা। এই যে সিলেক্ট হয়েছে, দেখছেন? এটা ফুল ইমেজ। তাহলে এটাকেও আগের মতো শিওর হয়ে নেন এটাই কিনা। হ্যাঁ এটাই। তাহলে অল্টার চেপে ক্লিক করতে হবে, চলে গেল। এখন নিচে কিছু পিক্সেল আছে যেগুলো আমরা রিমুভ করব। ইমেজে গিয়ে ট্রিমে ক্লিক করব। তারপরে এখানে এই জিনিসগুলো টিক চিহ্ন দেওয়া থাকলে ওকে করব। এখন এটাকে ফাইল থেকে সেভ ফর ওয়েব, তারপর এটা পিএনজি ফরম্যাটে সেভ দিব। সেভ, এটার নাম দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে বুঝাচ্ছি, ব্যাক নামে দিয়ে দিলাম, সেভ দিলাম। আবার এখানে ক্লিক করেন, আবার এরকম আসতেছে। তাহলে এখান থেকে আমাদের দরকার এই ইমেজগুলো, একটা নিলেই তো হয়ে যাচ্ছে, কারণ সবগুলোই সেম। তাহলে এটা নিলাম, সিলেক্ট করলাম, আবারও এখানে চেক করব এটাই কিনা। হ্যাঁ এটাই। অল্টার চেপে ক্লিক করব, সব চলে গেছে, এটাই আছে। এটা একটা জেপিজি ব্যাকগ্রাউন্ড আছে। তো যাই হোক, জেপিজি পিএনজি যেভাবেই দেন সমস্যা নেই। আচ্ছা, আবার আমরা ইমেজ থেকে গিয়ে ট্রিম করব। ওকে ওকে করলে চলে যাবে। আচ্ছা, এটাকে সেভ দেওয়ার জন্য সেভ ফর ওয়েব, দেন এখানে সেভ, আমরা এটার নাম দিলাম পিক, সেভ দিয়ে দিলাম। ওকে, আবারও যাই, আর কি আছে দেখি। এটা লাগবে না, এই ইমেজটা তো নিছি ব্যাকগ্রাউন্ড, এটা লাগবে না, এটা আইকন আমরা জানি, এগুলো লাগবে না, এগুলোও লাগবে না। তাহলে আর কিছু নেই, আর কিছু নেই, আমরা যা নেওয়ার নিয়ে নিছি। এখন আমরা শুরু করতে পারি। এতটুকু বুঝতে পারছেন না? আবার বুঝে দিব, বলেন। বুঝছি স্যার। সবার ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কি? বুঝছি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝতে পারছি। না স্যার। আরেকবার বুঝাই দিতেন যদি তাহলে একটু ভালো হতো।
প্র্যাকটিক্যালি যতক্ষণ ততক্ষণ মজা হবে না স্যার। আবার দেখাবো তাই বলতেছেন সাগর ভাই? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি যদি ওই ছবিটাকে নরমালি ফরম্যাটে যদি পিএনজি হ্যাঁ নরমালি পিএনজি করি করা তাহলে লাগবে। কি কোনো সমস্যা আছে স্যার? না না না, এটা নরমালিও একটা পিএনজি ফরম্যাটে সেভ দিব, কারণ আমাদের কাজের জন্য প্রয়োজন। টোটাল ইমেজটাকে একটা সেভ না। দিব, টোটাল ইমেজটাকে আমি জি সেভ স্যার, দিব। ওইটা তাহলে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পাবো। হ্যাঁ না পিএনজিতে পাবেন না, কারণ এটা তো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এটা পাবেন না। যাই হোক, এটা আমার কাজের জন্য একটা সেভ দিতে হবে, টোটাল পেজটাকে একটা সেভ দিব পিএনজিতে। স্যার উনি এটা বলতেছে না স্যার, স্যার উনি বলতেছে সেভ ফর ওয়েবে যখন আপনি সেভ দিচ্ছেন, হ্যাঁ তখন যদি পিএনজি করে সেভ ফাইলে গিয়ে সেভ অ্যাসে গিয়ে, হ্যাঁ আমরা নরমালি ফাইল হ্যাঁ, সেভ এসে ওইটা- গিয়ে হ্যাঁ এটা দিয়ে দেওয়া পিএনজি যাবে না, ফরম্যাটে স্যার সেভ করতে পারবো না? এটাতে দেওয়া যাবে না। দেওয়া যাবে কিন্তু আমরা ওয়েবসাইটের জন্য দিব না, বিকজ একটা ওয়েবসাইট লোড কত ফাস্টলি হবে। আমি একটা ওয়েবসাইট লিখব, ঠিক আছে, ব্রাউজারে, হ্যাঁ তাহলে কত ফাস্টলি এটা হলো শো হবে, এটা ডিপেন্ড করবে আপনার এই ইমেজ সাইজের উপরে। ইমেজ সাইজ যদি খুব হাই রেজলিউশনের হয় তাহলে ওয়েবসাইটটা লোড হতে অনেক দেরি হবে। এটাকে বলা হয় সাইট অপটিমাইজেশন। সাইট অপটিমাইজ, একটা সাইট কত ফাস্টলি ওপেন হলো। আমরা একটা সাইট ওপেন করার সময় দেখি কত দ্রুত ওপেন হচ্ছে বা কত স্লোলি হচ্ছে। তো যেই ওয়েবসাইটগুলো খুব স্লোলি আসতেছে আমরা বিরক্ত বোধ করি, ঠিক কিনা বলেন? জি স্যার। এবি মাজিদ, জি স্যার। আর নেটওয়ার্ক ভালো থাকলেই সে খুব দ্রুত দেখেন খুব দ্রুত ফাস্টলি ওপেন হয়ে গেল। এটা সাইট অপটিমাইজ। স্যার বাংলাদেশের বাংলাদেশের সার্ভারগুলো ঘুরতেই এগুলো থাকবে। খুব স্লো স্যার। এই জন্য আমি বলছিলাম যে আপনারা হোস্টিং নেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন, বাংলাদেশের হোস্টিংগুলো নিলে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। দেখেন আমাকে, বিডি সাইটগুলো স্যার, বিডি সাইট হ্যাঁ বিডি সাইটগুলো এরকম হয়, আপনারা খেয়াল করবেন। কি যেন একটা নামে আমাকে দিয়েছিল, 1 মিনিট দেখায়, দেখেন কত সাইটটা স্লো, অথচ কোনো কন্টেন্ট নাই, তারপরেও স্লো। কারণ কি? দুইটা কারণ আমি একটু দেখাই। এটার নাম হচ্ছে জয়, হ্যাঁ এই যে এটা একটা সফটওয়্যার মানে ওয়েবসাইট, দেখেন কতক্ষণ লাগে। এটার কন্টেন্টই নাই, একদম কন্টেন্টই নাই। তারপরে দেখেন দুইটা কারণ, একটা হচ্ছে এটা সার্ভারের প্রবলেম, এটা অ্যাকচুয়ালি সার্ভারের প্রবলেম। কত পরে আসলো, কিছুই নাই, দেখেন এইটুকুই, তাও লোড হতে এত সময় লাগলো। এখানে কিন্তু ইমেজও নাই, তার মানে এটা সার্ভারের প্রবলেম। আর যেগুলোতে ইমেজ আছে সেগুলো লোড হতে সময় লাগে। তো এই জন্য যখন আমরা পিএইচডি থেকে সেভ বাটনে ক্লিক করে, মানে সেভ অ্যাজ এই বাটনে ক্লিক করে যদি আমি এটা সেভ দেই, আচ্ছা ডিফারেন্সটা আমরা দেখি। এটা আমি সেভ বাটনে ক্লিক করলে এই ইমেজটা আমি সেভ দিলাম, আচ্ছা এটা আছেই, আমরা ওই জায়গাতে দিয়ে দেখি, পার্থক্যটা একটু দেখি। নীলফামারী 2, আচ্ছা এখানে আমরা সেভ দেই, আমরা সেভ ফর, ওটা পিএইচডি দেন স্যার। হ্যাঁ স্যার পিএইচডি তে সেভ দিচ্ছেন স্যার? না পিএইচডি তে দিব না, জেপিজি তে দিলাম, ঠিক আছে, এখান থেকেও জেপিজি তে দিলাম। আমরা দিলাম হচ্ছে নীলফামারী এখানে, কোথায় থেকে আসলাম, সেভ অ্যাজ থেকে সেভ দিলাম। এখন আবার এটা সেভ ফর ওয়েব থেকে দিলাম, ওইটা জেপিজি দিছি, এখান থেকেও জেপিজি দেই। দেওয়ার পরে এখান থেকে একটু কমে দিতে পারি, ঠিক আছে, মিডিয়াম দিলাম। ওইখানে কিন্তু মিডিয়াম টিডিয়াম দেওয়ার অপশন আছে, কিন্তু একটু ঝামেলা হয়। আচ্ছা সেভ দিলাম, এটাও সেভ দিলাম, ইমেজের মধ্যে
ইমেজের মধ্যে না উপরে। আচ্ছা নামটা একটু চেঞ্জ করে দেই, এই জায়গায় সেভ দিছি, এটা 1 নামে রাখলাম। দেখেন এখনো লোড হচ্ছে, বাংলাদেশের হোস্টিং। একটু দেখেন, এর উপর নিয়ে যাচ্ছি, এখানে দেখেন তো সাইজ দেখতে পাচ্ছেন, সাইজটা দেখতে পাচ্ছেন? जी জি सर স্যার দেখা যাচ্ছে সাইজ দেখা আছে কত? 865। এটার উপরে নিয়ে যান। 165 কিলোবাইট, এখানে কত দেওয়া আছে? 265 কিলোবাইট স্যার। রেফারেন্সটা বুঝতে পারছেন? সরি, जी सर কিছু বুঝতে পারছেন কি? আসমান দা জি স্যার বুঝতে এটারও পারছি। দেখেন, এইটারও ডাইমেনশন হচ্ছে 1920 গুণন 5788। এটারও সেম, বাট এটারও same। সাইজটা কম। তাহলে আমি যদি এইরকম কম সাইজের ইমেজগুলো আমি আপলোড দেই, তাহলে খুব দ্রুত কি হবে, আমার ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারবো, অপটিমাইজ হবে খুব দ্রুত এবং ফাস্টলি এটা ওপেন হবে। আশা করি বুঝতে পারছেন। স্যার এটা, जी জি सर স্যার বুঝতে পারছি। স্যার সেক্ষেত্রে কি ইমেজের কোয়ালিটি একদম ভালো থাকবে কি? হ্যাঁ, ও মোটামুটি থাকবে, এখানে মোটামুটি থাকবে, কোয়ালিটি থাকবে না যে তা না হলে তো এই অপশনটাই দিত না, তাই না? অবশ্যই কোয়ালিটি বুঝতে থাকবে। পারছি এটা স্যার। ওয়েবের জন্য স্পেশাল, এখানে লেখাই আছে সেভ ফর ওয়েব, বাট এখানে লেখা নাই এরকম কোনো ইনস্ট্রাকশন। বুঝতে পারছি স্যার, ওকে, বুঝছি সেই স্যার। তার বিষয়গুলো তারা মাথায় রাখছে। আচ্ছা, এটাকে আমরা সেভ দিছি। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আছে? তাহলে শুরু কর। নেই স্যার। আর এই কাজ করা নাকি? আচ্ছা, এইটা আমাদের, এটাকে তাহলে ড্রাগ করে এখানে ছেড়ে দেব। আসছে, আসে না। আচ্ছা, সমস্যা হলে ফাইল থেকে ওপেন ফোল্ডার। কি আসলো? আবু নাসির ভাই, শুনতে পাচ্ছেন? কথা না বললে তো বিরক্ত লাগে। শুনতে পারছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রবলেম কি বলেন? আপনি কথা বলেন না। স্যার স্যার আমি স্যার সরকারি স্যার কর্মকর্তা স্যার, বুঝছেন আচ্ছা, সেটা আমি তো জানি, স্যার? আপনাকে অবশ্যই জানানো উচিত ছিল। হ্যাঁ, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। বিষয় হচ্ছে স্যার, আমি স্যার আপনার স্যার যেগুলো কাজ করি স্যার সবগুলা কাজ মোটামুটি করছি স্যার আমি স্যার। আর আপনার যে আমি ক্লাসে জয়েন হওয়ার পরে স্যার আমি আপনার স্ক্রিন রেকর্ড স্যার করে দিয়ে স্যার একটু, কাজের ভিতরে থাকি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখেন তাহলে আমরা ফরম্যাটটা নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে আমরা বলে দেই ফার্স্ট PHP টু HTML। তারপরে আগের মতোই আমরা যেভাবে ডিপগুলো ক্রিয়েট করতাম ওইভাবে ডিপগুলো ক্রিয়েট করে নেই। দিস ইজ হেডার
সেকশন। আচ্ছা, আমি এত কমেন্ট করব না, আপনারা তো জানলেনই কমেন্ট করতে হবে, তাই না? আপনারা অবশ্যই কমেন্ট করে করে কাজ করবেন। আমার আজকে সময় নাই, 4টা প্রায় বাজে, আমরা একটু কাজ দেখি। তারপর স্যার ওই ফটোশপের সফটওয়্যারটা কি আমরা পাবো স্যার? হ্যাঁ, আমি সব দিয়ে সব দেব, দিয়ে ক্লাস শেষে সব দিয়ে দেব। আচ্ছা স্যার, আচ্ছা, আগে ধন্যবাদ আমরা স্যার। এখানে দেখেন, এটা আপনি এখনই দিলে ভালো হইতো স্যার। হ্যাঁ দিয়ে দিচ্ছি, একটু একটু, আমার সময় নাই, 3টা 47 বাজে। আপনার লিংকটা দিয়ে দেন স্যার, আমরা ডাউনলোড করে নিই স্যার। আচ্ছা, ওইটা আপলোড হতেও সময় লাগবে, তো একটু ওয়েট করেন, আমি খালি ফরম্যাটটা দিয়ে দিই। ওকে, থ্যাংক ইউ স্যার। বিরতির সময় ভাই দিয়ে আপনারা দিচ্ছি। নেট থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন। হ্যাঁ, নেট থেকে দিয়ে নেবেন। না, নেট থেকে দিয়েন না, প্রবলেম হয়, ওটা পারবেন না। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, নেন। এনিওয়ে, দেখ, আমরা এখানে ডিভ নিতাম, কি নিতাম, ডিভ নিয়ে এখানে ক্লাস ডিক্লেয়ার করতাম কি, হেডার, রাইট? এটা জি করি। স্যার। তারপরে ফুটারের জন্য আমরা লিখতাম ফুটার ডিভ স্পেস ক্লাস ফুটার, এরকম করে করতাম না, বলেন? জি স্যার। আমরা হেডারে কাজ করার সময় লক্ষ্য রাখবেন, হেডারের কাজ করার সময়, হেড সেকশনের কাজ করার সময় স্পেশাল একটা ট্যাগই আছে হেডার, আমরা এটাই নিয়ে দেব। ডিভ হেডার একই, দুটাই ট্যাগ, ডিভও ট্যাগ, এটাও ট্যাগ। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। জি ডিভ স্যার। নিলেও কোনো সমস্যা নয়, ডিভ নিয়ে আপনারা কাজ করতে পারবেন, কিন্তু ওই সাবলাইম টেক্সটে হেডার নেওয়ার জন্য স্পেশাল একটা ট্যাগই রাখছে হেডার, ফুটার নেওয়ার জন্য স্পেশাল ট্যাগই রাখছে ফুটার, মেনু নেওয়ার জন্য স্পেশাল একটা ট্যাগই রাখছে ন্যাভ, ন্যাভ নামে একটা ট্যাগ। তো আমরা ট্রাই করবো এখন থেকে। স্যার, স্যার এই হেডার ট্যাগের সুবিধাটা কি স্যার? কোনো সুবিধা নাই, ওই ডিভ নিলেও যা, এটাও তাই। এখন ডিভ নিলে করা লাগতো কি, এখানে ডিভ লিখে, এখানে ডিভ নিলে করা লাগতো এরকম, যে ডিভ লিখতাম, তার ভিতরে ক্লাস ঘোষণা করা লাগতো একটা এক্সট্রা হেডার। বাট হেডার নিলে ক্লাস ঘোষণা করতে হচ্ছে না। কেন? আপনি সিএসএস গিয়ে ডাইরেক্ট বলতে পারবেন হেডার, ঠিক আছে? এখানেও যদি বলেন হাইট উইথ যা দিবেন তাই কাজ করবে। আবার এটা যদি ইউজ করতেন, ডিভ নিতেন, তাহলে আপনাকে বলতে হতো এটা একটা ক্লাস ডিভের মধ্যে আছে, এখন এটা কাজ করতে পারতেন। বুঝতে পারছেন? এটার কোনো স্পেশালিস্ট নেই, আপনি চাইলেই ডিভ নিয়েই কাজ করতে পারবেন। তবে আমরা একটু স্ট্যান্ডার্ড ফলো করবো, এই জন্য হেডারের জন্য যখন হেডারই স্পেসিফিক কাজ করবো, তখন হেডার নামে ট্যাগটাই নেবেন। হেডার নামে ট্যাগ নিলাম, তারপরে কি কি আছে একটু দেখি। আচ্ছা, এটাকে এখন এইভাবে কাজ করবেন। আমি যে ইমেজটা আমরা সেভ দিলাম, সেটা ব্রাউজার ওপেন করবেন, ডাইরেক্ট কি জেপিজি অথবা পিএনজি ফরম্যাটের যে ইমেজটা থাকবে টোটাল, সেই ইমেজটাকে ব্রাউজারে এরকম ওপেন করবেন। ওপেন করে এখানে একটু জুম করবেন, দেখেন জুম করলে এরকম আসছে, টোটাল ওয়েবসাইটটা ভিউ হচ্ছে। তার মানে আমি এখন এটা দেখে দেখে কাজ করতে পারবো, সুবিধা হবে। আবার এখানে কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে এটাকে বড় করা যায়, আমি মাইনাস দিয়ে এইরকম রাখলাম। এখন এটা দেখে দেখে আমাদের স্টাইলটা এটার সাথে মিলতেছে কিনা এটা আমরা চেক করতে পারবো। ওকে, তাহলে আমাদের হেড সেকশন নিলাম, হেড সেকশনে কি কি আছে, একটা লোগো আছে, লোগোটা নেওয়ার জন্য একটা আইএমজি ট্যাগ নিলাম, ট্যাগ নিয়ে আমাদের ইমেজটাকে কল করে দিলাম। আইএমজি ফোল্ডারের ভিতরে logo.png নামে আছে। তারপর একটা হেড লাগবে, আমরা h2 নামে একটা হেড নিলাম, নেওয়ার পরে লিখে দিলাম আই লাভ ডিজাইন। তারপরে কি আছে, একটা হচ্ছে লেখা আছে, কি লেখা, এই লেখাটা আমি এখন লিখে দিব না, এটা আমাদের পিএইচডিতেই আছে, এই পিএইচডি থেকে এই লেখাটা আমরা নিতে চাচ্ছি। তা এইখানে একটা টাইপ টুল নামে টুলস আছে, দেখেন এরকম টি সিম্বল, এটাতে ক্লিক করবেন।
ক্লিক করে এখানে ক্লিক করেন। এরকম মেসেজ দেখালে ওকে করবেন, ওকে করে কন্ট্রোল এ দিবেন, তাহলে অল সিলেক্ট হবে। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলেন, তারপরে কন্ট্রোল সি কপি করলেন, এখন এখানে পেস্ট করে দেন। ঠিক আছে, তারপরে কি লাগবে আমাদের? ফন্ট অসাম। আচ্ছা, ফন্ট অসামের সিএসএসটা আমরা লিঙ্ক করি নাই, আমাদের সিএসএসটাও লিঙ্ক করি নাই। আমি নেট থেকে ফন্ট অসামের লিঙ্কটা নিয়ে আসি। তাহলে ফন্ট অসামের লিঙ্ক নেওয়ার জন্য ফন্ট অসাম CDN লিঙ্ক ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে যায়। যার পরে এখান থেকে এই সিএসএস এই লিঙ্কটা আমরা কপি করি। ওকে, আমরা এখানে রিমার্ক করে রাখবো, দিস ইজ ফন্ট অসাম CSS লিঙ্ক। তারপরে এখানে লিঙ্ক নামে একটা ট্যাগ নিয়ে এই লিঙ্কটা বসাই দিলাম। তারপর আমাদের CSS, দিস ইজ মাই CSS লিঙ্ক। লিঙ্ক স্টাইল ডট CSS। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? না স্যার, না স্যার। না স্যার। তাহলে এখানে আমাদের আর কি আছে? ডেসক্রিপশন নিলাম, এখন এই ফন্ট অসামটা নেব। ফন্ট অসাম নেওয়ার জন্য আই ট্যাগের ভিতরে ক্লাস অ্যাঙ্গেল ডাউন কন্ট্রোল এস সেভ। এখন এটাকে ব্রাউজ করে দেখি, সব চলে আসছে। এই যে অ্যাঙ্গেল ডাউনটাও চলে আসছে, ইমেজটাও চলে আসছে, দেখেন এই যে। ওকে, এখন আমরা যে ফন্টে কাজ করতেছি সেই ফন্টটা নর্মাল আমরা যদি ফন্ট ডিক্লেয়ার না করে দেই সেই ফন্ট পাবো না। তার মানে এখানে যে ফন্টটা ইউজ করছে সেই ফন্টটা আমরা পাচ্ছি না। এখানে যে ফন্টটা আসছে সেটা অন্য একটা ফন্ট। দেখেন এর প্রত্যেকটা লেখার একটা দাগ আছে, বাট এর মাথায় কোনো দাগ নাই, তার মানে এটা অন্য ফন্ট। এই ফন্টটা আমরা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক করে দেব। কিভাবে? পিএইচডিতে যান, যাওয়ার পরে যে কোনো লেখার উপরে আবার এই টি সিম্বল এটা নিয়ে ক্লিক করেন, তাহলে এখানে দেখাবে কি ফন্টটা কপি করেন। এই ফন্টটা আমি কপি করলাম, ঠিক আছে। এখন এই ফন্টটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হলে সিএসএস এ করতে হবে। সিএসএস সবার উপরে আমরা লিখব বডি লিখে কি করি? মার্জিনটা 0 করে দিই, তাই না? মার্জিনটা 0 করে দিলাম। তার সাথে সাথে লিখবেন ফন্ট ফ্যামিলি লিখে এটা বসে দিবেন। তাহলে এই ওয়েবসাইটে যত ফন্ট থাকবে ফন্টের স্টাইলটা কোনটা? এই। তাহলে আমাদের একটু রিলোড দেন, দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন? স্যার, ক্লিয়ার? বুঝতে পারছেন তো নাকি? দেখেন এর জি একটা স্যার, জি। মাথাও নাই, জি একদম স্যার, এখন বুঝতে পারছি। ডিজাইন করলে হুবহু এরকমই হবে। এভাবে ফন্ট আমাকে নিতে হয়। ওকে, আমি ফন্ট নিয়ে নিলাম। এখন আমরা কাজ করি। কি কাজ? যে এই হেড সেকশনে কি কি আছে সেই জিনিসগুলো। ব্যাকগ্রাউন্ড কালার আছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার জন্য জাস্ট কালার পিকার নিলাম। অথবা যেহেতু আমাদের পিএইচডি, এখন কালার পিকার দরকার নাই। এখন আপনি পিএইচডিতে যান, যাওয়ার পরে এইরকম কালার প্লেটে ক্লিক করেন। এখানে কালার প্লেট আছে, ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। আসার পরে যে কোনো জায়গায় ক্লিক করলে এই কালারটা ধারণ করবে। যার উপর ক্লিক করছে সেই কালারটা ধারণ করছে। এই যে কালার কোড পেয়ে গেছে, কপি করেন, হয়ে গেছে। এখন আমরা বলবো হেডারের ব্যাকগ্রাউন্ড কালার এইটা যেটা কপি করলাম। তারপরে টেক্সট অ্যালাইন সেন্টার, তারপরে দিব কি হচ্ছে প্যাডিং উপরে নিচ থেকে 50 পিক্সেল।
কি হয় দেখি, রিলোড, দেখেন চলে আসছে। তারপরে টেক্সটের কালারগুলো হোয়াইট, তাহলে এখানেই বলি কালার হোয়াইট, হোয়াইট হয়ে গেল, সবগুলো হোয়াইট হয়ে গেছে। কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার। এখন না স্যার। স্যার না স্যার। ওকে, তাহলে এখন আমরা বলবো হেডারের ভিতরে যে H2, আমরা এখন এইভাবে কাজ করব না, ঠিক আছে? H2 কে নিয়ে আগে কাজ করি। H2 কে কাজ করব না এইভাবে, কোনো স্পেসিফিক করব না, কারণ আমরা চাই এখানে যতগুলো H2 নামে থাকবে সবগুলোর স্টাইল সেম। আমরা গত ক্লাসে দেখছি, তাই না? এখানে এটার সেম, এটার সেম, খালি কালারগুলো চেঞ্জ। কালারগুলো তো ডিফাইন করতেছে এর ভিতরে, মানে এই লেখাটা যার ভিতরে আছে সেখানেই তো বলে দিলাম কালার হোয়াইট, তাহলে তো কালার দিতে হচ্ছে না, তাই না? আবার যখন এই সেকশনে যাব স্যার, তখন বলবো এই সেকশনের কালারটা। ফন্ট আসাম যে আছে, ফন্ট আসামের নিচে স্যার ওই যে অ্যাঙ্গেল আমরা যেটা নিলাম আর কি হুম, স্যার, ডাউন যেটা, এখানে কিন্তু একটা সার্কেল আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা তৈরি করবো, ওটা তো স্টাইল দিয়ে তৈরি করবো। জি জি জি। তাহলে আমরা স্পেসিফিক করে বলবো না এই H2টা কার, ডাইরেক্ট বাইরে রাখবো। তার মানে এই ওয়েবসাইটে যত H2 ইউজ করবো সবগুলোর এখন যে স্টাইলটা করবো সেই স্টাইল পেয়ে যাবে। তাহলে এখানে আমরা বলবো হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সবগুলোই বড়। তারপরে ফন্ট সাইজ 60 পিকচার চলে আসছে। আচ্ছা, এটাও মেবি আমরা হচ্ছে H2 ট্যাগের মধ্যে নিছিলাম, এই যে এটা H2 দিছি। না, P ট্যাগ, P ট্যাগ, ঠিক আছে না? ডিজাইনটা মিলে গেছে, দেখেন লেখার স্টাইলটাও মিলে গেছে, তাই না? আইকনটা বা লোগোটা একটু ছোট, বাট আমাদের এখানে একটু বড় দেখাচ্ছে, রাইট? তাহলে এটাকে আমরা একটা কাজ করি, আমি বলি হেডারের ভিতরে যে লোগো আছে, স্যার এটার হাইট ও ওয়েট কমাই দিলেই হয়ে যাবে না হ্যাঁ, স্যার? ওয়েটটা কমে দেব। হেডারের ভিতরে যে IMG আছে তার উইথ বলে দেই 15%, এটা বলে দেই। Ctrl+Z, দেখেন সাইডে চলে যাবে, না যায় নাই। আচ্ছা, তাহলে এখানে আমরা 11 দেই, এখন ঠিক আছে? আরও ছোট 8% করে দিই। ও সরি, এখানে না, রিলোড, এখন ঠিক আছে। আর একটু ছোট, এটা ছোট হওয়ার কারণে। আর যদি তাও মনে হয় না আর একটু ছোট করবো, তাহলে 7% করে দেন, রিলোড, ঠিক আছে, পারফেক্ট, তাই না? এখানে একটু গ্যাপ আছে, আমরা এটাতেই মার্জিন দিব, মার্জিন বটম, তাহলে কি নিচে আসবে আর নিচের কন্টেন্টগুলো। তাহলে আমরা এখানেই বলি মার্জিন বটম 40 পিকচার, Ctrl+সেভ, এই তো হয়ে গেছে। এখানে প্যাডিং দিলে হবে স্যার? 50 দিয়ে দেই। ঠিক আছে, এখন আমরা কি করব, এই লেখাটার স্টাইল চেঞ্জ করব। আমরা এখানে বিয়ার দিব না, বিয়ার না দিয়ে এই লেখাটা কিভাবে ভাঙা যায় সেটা দেখি। আচ্ছা, সেটাকে যে হেডার এর ভিতরে পি নামে যে ট্যাগ আছে, নয়েজ আসতেছে, একটু মিউট করে রাখেন ভাই। এটাকে আমরা বিয়ার দিব না, বিয়ার, ঠিক আছে? বিয়ার দেওয়াটা স্ট্যান্ডার্ড না, আমরা ভাঙবো। তার মানে একটা উইথ সেট করব, উইথ দিলাম হচ্ছে 20%। তাহলে দেখেন লেখাটা কি হয়ে যাবে, সরে আসলো, ভেঙে গেছে বাট সরে আসলো। যখন সরে আসবে তখন আমাদের কাজ করতে হবে কি, যে আমি গতদিন বলছি, যখন কারো উইথ সেট করা হয় তখন সে এক সাইডে চলে যায়। তো সেটাকে সেন্টারে আনার জন্য বলতে হবে মার্জিন, কি বলতে হবে বলেন?
অটো মার্জিন অটো। তাহলে দেখেন মার্জিন অটো বলা লাগবে। এই যে মার্জিন অটো বললাম, চলে আসলো, তাই না? কিন্তু ভেঙে গেছে কোথায় দেখেন, আমরা যদি এখানে ফলো করি গেট টু, এরপরে ভেঙে গেছে, বাট আমার এখানে আরো বেশি, তার মানে এর উইথটা আরেকটু যদি দেই তাহলে হয়ে যাবে। এই যে গেট টু হয় নাই, আচ্ছা 26 দিন এখন হয়ে গেছে, হয়েছে না? হয়েছে? জি স্যার হয়েছে। জি স্যার হয়েছে। কালারটা একটু ডিফারেন্স, কালারটা একটু ডিফারেন্স। কালারটা কিভাবে নেব? টেক্সটের কালার নেওয়ার জন্য আমরা ফটোশপে যাব, যাওয়ার পরে যে কোনো টুলসে ক্লিক করে আবার টি বাটনে মানে টাইপ টুলসে ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কালারটা পাবো। এই যে এখানে ক্লিক করলে ওই ফন্টের কালারটা পেয়ে যাবো। আচ্ছা এফএফই মানে হোয়াইটিং, তাহলে কালার চেঞ্জ করতে হচ্ছে না, এটাই, এটা ইমেজের জন্য এরকম দেখা যাচ্ছে। তাহলে আমাদের এটা কাজ শেষ, এখন এইটার কাজ করব। কার? এই আই নামে যে ট্যাগটা নিলাম, তাহলে এখানে বলে দেই আই, কার ভিতরে আই? হেডার, হেডারের ভিতরে আই, এর কি হবে? বর্ডার আসবে, চতুর্দিকে একটা বর্ডার আসবে। বর্ডার, বর্ডার দিলে কয়টা দিতে হয় ভ্যালু? 3টা। একটা হচ্ছে থিকনেস, কত মোটা হবে, আর একটা হচ্ছে স্টাইল কি হবে, আর একটা হচ্ছে কালার, কালারটা ছিল হোয়াইট। কন্ট্রোল এস সেভ, রিলোড, দেখেন চলে আসছে। এর উপরে নিচে চতুর্দিকে একটা প্যাডিং দিলে হয়ে যাবে। প্যাডিং সব দিকে 10 পিক্সেল দেবে। আর বর্ডার রেডিয়াসটা গোল করব, তাহলে বর্ডার রেডিয়াস 50%। 50%। এ তো হয়ে গেল, কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা মনে হচ্ছে, উপরে নিচে বড় হয়ে গেছে। তাহলে আমরা বলবো উপরে নিচে 8 পিক্সেল আর দুই সাইডে 10 পিক্সেল। কন্ট্রোল এস সেভ, রিলোড, এখন গোল হয়েছে। উপর থেকে নামাবো, তাহলে মার্জিন টপ, উপর থেকে 150 পিক্সেল নিচে আসবে, হয়েছে না? দেখেন কত সহজে হয়ে গেল। এখানে একটু দূরত্বটা বেশি হয়ে গেছে, এখানকার দূরত্বটা বেশি হয়ে গেছে, তার মানে আমরা যদি হেডারে এখানে বলি মার্জিন বটম 20 পিক্সেল থাকবে, কোনো কোশ্চেন আছে? না স্যার, কোনো কোশ্চেন হ্যাঁ নেই। স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ স্যার। বলেন। স্যার পিএইচডি ডিজাইন যখন করব, এই ফন্টের সাইজ, ফন্ট কোন ফন্ট ইউজ করব, এটাও কি পিএইচডির মধ্যেই থাকবে? হ্যাঁ এই যে আমি তো সেটাই দেখালাম, এই লেখাটার উপর ক্লিক করলেন, এখানে দেখা যাচ্ছে কোন ফন্ট এটা। ও আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা তারপরে আমরা এই সেকশনটা করি। তাহলে আরেকটা ডিভ নিয়ে নেই। এটা ডিভ নেব, অথবা এটা সেকশন নেব। ডিভ না নিয়ে পরবর্তী যে কাজগুলো করব এগুলো সেকশন নেব, সেকশনের ভিতরে ডিভ নেব। তাহলে আমরা 3টা জিনিস শিখলাম, হেডারের জন্য স্পেসিফিক হেডার, ফুটারের জন্য স্পেসিফিক ফুটার, আর অন্যান্য মূল কাজগুলোর জন্য, মূল কাজের জন্য, যেমন এটা টোটাল একটা সেকশন, টোটাল একটাকে সেকশন হিসাবে বিবেচনা করব। তার ভিতরে যে যদি ভাগ করা লাগে তখন আমরা ডিভ নিব। আমি কি বুঝাতে পারছি? স্যার জি স্যার। তাহলে আমরা এখানে সেকশন এখন ইউজ করবো। সেকশন নামে একটা ট্যাগই আছে, সেকশন। এই সেকশনের নামটা দিব হচ্ছে ক্লাস হোয়াট আই ডু। ওকে, এখন এর ভিতরে যদি প্রয়োজন হয় আমরা ডিভ নেব। আচ্ছা এখানে পি নামে একটা ট্যাগ আছে,
এই পি নামে ট্যাগের এই নাম দেওয়া আছে, মানে এই লেখাগুলো আছে। ক্লিক করেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করেন, এর ভিতরে পেস্ট করে দেন। এখন দুইটা পি নিব, এখান থেকে একটা কাট করব, দিয়ে এখানে আরেকটা পি নিব, নিয়ে ওই লেখাটা এখানে দিয়ে দেব। এরকম করে সাজাবো, ফাঁকা স্পেস রাখবো না। ওকে, তারপরে আর কি আছে, হোয়াট আই ডু লেখা আছে। তাহলে আমরা এখানে H2 নামে ট্যাগ নিয়ে লিখে দেব হোয়াট আই ডু। তারপরে কি আছে, এটা আমরা পরে ভাগ করতেছি, আগে একটার কাজ সেরে নিই। আচ্ছা, এটাও করে নিই। এটা টোটাল একটা ডিপ নিব, তার ভিতরে কল নামে ডিপগুলো নিব। টোটাল একটা ডিপ নিলাম, নাম দেই হচ্ছে ব্র্যান্ড দিছিলাম কালকে, ব্র্যান্ডের ভিতরে কল নামে আমরা একটা ডিপ নিয়ে নিলাম। এর ভিতরে কি কি দরকার আমরা সেই জিনিসগুলো নিয়ে নেব। কি কি দরকার, একটা H5 নামে ট্যাগ নিলাম, এখানে লিখে দিলাম টেমপ্লেট। তারপরে আরেকটা পি নিব, পি এর ভিতরে কিছু ডেসক্রিপশন আছে, এই তাহলে এখানে ক্লিক করে লেখাগুলো অল কন্ট্রোল এ এখানে পেস্ট করে দেব। আচ্ছা, এরকমই তিনটা আছে, তাহলে আমরা রিপিট করে নিই, কন্ট্রোল শিফট ডি, তিনটা নিলাম, হয়ে গেল। এখন আমরা ব্রাউজ করে দেখি কেমন আসে। এই যে দেখেন ওর কালার অটোমেটিক ধরে নিছে, দেখছেন? তাহলে এখন আমরা কি করব, মার্কআপ শেষ, স্টাইল করব। এখানেও অবশ্যই রিমার্ক করা উত্তম, দিস ইজ হোয়াট আই ডু। ডট না, হ্যাঁ ডট, এটা সেকশন একটা নাম দিছিলাম হোয়াট আই ডু। এই যে এই নামটা দিছিলাম, এই নাম নিয়ে এখন কাজ করব। তাহলে হোয়াট আই ডু, এটার কি হবে, এটারও প্যাডিং উপরে নিচে 50 পিক্সেল ফাঁকা থাকবে, দুই সাইডে 0। টেক্সট অ্যালাইনমেন্টগুলো সেন্টার থাকবে, সেন্টার। তারপরে কালারটা নেই, টেক্সটের কালারগুলো কি থাকবে, এটার কালার কিন্তু ব্ল্যাক না। তাহলে আমি কোনো একটা টেক্সটের উপর যে কালারটা নিতে যাচ্ছি সবগুলো মোটামুটি একই কালার, শুধু এটার ডিফারেন্স। তাহলে এটাকে ভিন্ন করে কালার দেব, যেটা কমন কালার সেটা আমরা নিব। এটা কমন কালার, লেখার উপর ক্লিক করলাম, এই যে কালারটা চলে আসলো। এই কালার কোডটা কপি করব, কপি করে বলবো কালার, এটা দিয়ে দিলাম, কন্ট্রোল এস সেভ, রিলোড দেন, চলে আসছে না? জি স্যার। ওকে, এখন এইটার একটু ফন্ট সাইজ দিব এবং একটা উইথ দিব। এটার গতদিন আমরা উইথ দিছিলাম, উইথ 55%, কন্ট্রোল এস সেভ, রিলোড। আর সেন্টারে আনার জন্য মার্জিন অটো। এই তো হয়ে গেল। এখন এটাকে ফন্ট সাইজ বড় করব, তাহলে ডট হোয়াট আই ডু এর ভিতরে যে পি আছে সেই পি এর ফন্ট সাইজগুলো 5 পিক্সেল হবে, কন্ট্রোল এস সেভ, রিলোড, বড় হয়ে গেছে। তো শেষ, এটারও কাজ শেষ। এখন এটার কাজ করব কি, টোটাল যে ডিপটা নিছিলাম সেটার ভিতরে কথা বলবো, নাম কি, ব্র্যান্ড নাম, তার ভিতরে ডট কল। এর কি করব, এর একটা উইথ সেট করে দেব, উইথ 31.33%, মার্জিন থাকবে উপরে নিচে 0, দুই সাইডে 1%,
তারপরে হচ্ছে এদের ফ্লট থাকবে লেফট। কন্ট্রোল এস সেভ রিলোড। আচ্ছা ব্র্যান্ড কথাটা আমি ভুলে গেছি, না ঠিকই তো আছে, ব্র্যান্ড কল ও এম হয়ে গেছে সেই জন্য, এই তো হয়ে গেছে। এখন এদের টেক্সট অ্যালাইনমেন্টগুলো বলে দিই, টেক্সট অ্যালাইনগুলো লেফটে চলে আসছে দেখেন সব। এখন এর ভিতরে যে পি আছে সেই পিটার ফন্ট সাইজটা ছোট করে দিব, পি ফন্ট সাইজ 15 পিকচার। বুঝছো না? এখন এটার কাজ করব, এটা H5, তাহলে বলি ব্র্যান্ডের মধ্যে 5 নামে আছে, সেইটার টেক্সট তোমার মাইক্রোফোন আপডেট ট্রান্সফর্ম আপার কেস সাইজ। এই তো শেষ, কতক্ষণ সময় লাগতেছে দেখেন। আচ্ছা টোটাল এই সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল, এই যে দেখেন এই ইমেজটা ছিল, এই ইমেজটা দিয়ে দিব। তাহলে টোটাল হোয়াট আই ডু এর ভিতরে আমরা লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল এর ভিতরে আইএমজির ভিতরে ব্যাক নামে ডট পিএনজি একটা ইমেজ রাখছিলাম, সেটা আসছে না? এই যে দেখেন আসছে, বাট এই ইমেজটা ঠিক এটার মতো পায় না। এখানে যদি লক্ষ্য করেন এখানে হলো একটু চিকন হয়ে আসছে, বাট আমার এখানে নাই। তাহলে এইরকম ইমেজটাকে ফুলফিল পাওয়ার জন্য আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে হবে কভার। এখন দেখেন ঠিকঠাক চলে আসবে, এই যে চলে আসছে, কিন্তু এখানে একটু কাহিনী হয়ে গেছে। কাহিনীটা কি, আমরা টোটাল এই সেকশন হোয়াট আই ডু এর একটা উইথ সেট করছিলাম, যার ফলে ইমেজটা এতটুকুই পাইছে। তো এটার জন্য আরেকটা ডিভ নেওয়া উচিত ছিল। যার উইথ থাকবে না, শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে। আচ্ছা আজকে এরকমই থাক, এলোমেলো না হোক, আমরা প্রয়োজন পড়লে ইমেজটা এখন দেওয়ার দরকার নেই, ইমেজটা দিলাম না, আপাতত যা আছে তাই থাক, পরে ওইটা কি সিস্টেমে করে ওইটা দেখব। আচ্ছা নেক্সটের সেকশনটা করে দেখাবো। না স্যার এটাই থাক। ঠিক আছে, আপনারা তো এখন এটা পারবেন না? পারবেন স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার। মাথা গরম হয়ে গেছে? না স্যার। ওকে, আমি